নমস্কার, দ্য ওয়ালে আপনাকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শায়নী এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা, আজকে আমাদের যেটা আলোচনার বিষয়, আগামীকাল প্রধানমন্ত্রীর বঙ্গ সফর রয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন রাজ্যে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। আপনার কাছে আমার প্রথম যে প্রশ্ন থাকবে যে প্রধানমন্ত্রী যে কাল আসছেন, অপারেশন সিঁদুরের পর তার এই প্রথম বঙ্গ সফর কতটা তাৎপর্যপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। প্রধানমন্ত্রী যে রাজ্যেই যান সেটা খুবই গুরুত্বপূর্ণ হয়, মানে যখনই যান সেটা গুরুত্বপূর্ণ হয়। তার কারণ একটা বিষয় থাকে যে ভারতের প্রধানমন্ত্রী তিনি যখনই রাজ্য সফরে যান তখন, আর বিশেষ করে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ যে তিনি কিছু নানা রকম আর্থিক প্যাকেজ ঘোষণা করেন এবং ভোটমুখী রাজ্যে সেটা আরো বেশি করেন। ইমিডিয়েট ভোট আছে বিহারে, প্রধানমন্ত্রী এ মাসেই অপারেশন সিঁদুরের আগে বিহার সফর করে এসেছেন। পশ্চিমবঙ্গে ভোট ঠিক এক বছরের মাথায়, মানে আগামী বছর এই সময় কিন্তু ভোট প্রায় মানে মাঝামাঝি জায়গায় থাকবে। তার কারণ মোটামুটি এপ্রিলের মাঝামাঝি থেকে ভোট শুরু হয়, তার মানে এক বছরের মাথায় পশ্চিমবঙ্গে ভোট। পশ্চিমবঙ্গে ভোটের দামামা বাজিয়ে দেওয়া হয়েছে তৃণমূল শাসক দলের তরফে। প্রধানমন্ত্রী আসছেন, ঠিক 24 ঘন্টা আগে প্রধানমন্ত্রী একটা টুইট করেছেন। এটাও নরেন্দ্র মোদীর একটা বিশেষ দিক যে উনি যে রাজ্যে যান তার আগে বা দিনের দিন সকালবেলা তিনি টুইট করেন। এখানে লক্ষণীয় যে প্রধানমন্ত্রী দুটি বিষয় নিয়ে টুইট করেছেন। একটি হচ্ছে যে উনি বলেছেন যে কেন্দ্রের এনডিএ সরকার, অর্থাৎ ওর যে সরকার, সেই সরকার এর বিভিন্ন মানে পরিকল্পনা প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের মানুষ প্রভূত উপকৃত হয়েছে, এটা ওনার দাবি। তার মানে উনি একটা উন্নয়নে পশ্চিমবঙ্গের যতটুকু যা সুবিধা হয়েছে, অগ্রগতি হয়েছে, তাতে কেন্দ্রের একটা বড় ভূমিকা আছে, এটা উনি এখানে পা রাখার আগেই দাবি করলেন। 2 নম্বর হচ্ছে তৃণমূল পার্টির যে দুর্নীতি, সেইটাকে নিয়ে তিনি সরব হয়েছেন, সেই প্রসঙ্গটা তুলে এনেছেন। তার মানে প্রধানমন্ত্রীর আগামীকালের সফরে কিছু সরকারি কর্মসূচি আছে, তার বাইরে যে ওনার ব্যক্তিগত এবং দলীয় কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, তার সুর কিন্তু উনি বেঁধে দিয়েছেন। এবং যথারীতি যে কারণে তৃণমূল কংগ্রেসও কালক্ষেপ না করে তারাও পাল্টা তোপ দেখেছে, যে তারা বলেছে প্রধানমন্ত্রী পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করেছে, পরিযায়ী শ্রমিকের সঙ্গে তুলনা করেছে। আমরা দেখেছি, সেই টুইট আমরা দেখেছি। তো মূলত রাজনৈতিক পরিস্থিতি যদি আমরা বলি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে, তাহলে প্রধানমন্ত্রী তার দলের জন্য নির্বাচনী প্রচারের ঘন্টাটা আগামীকাল বাজিয়ে দেবেন আরো বড়ভাবে, এটা এখনো পর্যন্ত অনুমান করা যায়। আপনি বললেন যে তৃণমূলকে একেবারেই, রাজ্যের শাসক দল তৃণমূলকে তিনি আসার আগেই একহাত নিয়েছেন। তার যে দুর্নীতির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড নিয়ে কিন্তু অলরেডি উনি সরব হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, তৃণমূল সরকারের বয়স 15 বছর হতে চললো, এখন 14 বছর। তো পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এমনিতেই যে কোনো মানে সরকার এত বছর থাকলে তার একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ প্রতিষ্ঠান বিরোধী একটা বিষয় তো থাকেই। 2 নম্বর হচ্ছে যে এই সরকারের ক্ষেত্রে যেটা বাড়তি হয়েছে যে অনেকগুলি দুর্নীতির অভিযোগ আছে, শিক্ষা দুর্নীতি তার মধ্যে সবচেয়ে বড় ভয়াবহ। তো স্বভাবতই প্রধানমন্ত্রী এটাই চেষ্টা করবেন যে পশ্চিমবঙ্গের শাসক দলকে এক্সপোজ করা, যত বেশি আক্রমণাত্মক করা, তার বিরুদ্ধে আক্রমণ শানানো। তার আরো একটি বড় কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই কাজটি তার দল খুব নিষ্ঠার সঙ্গে বা নিপুণতার সঙ্গে এখনো পর্যন্ত করতে পারেনি। মানে পশ্চিমবঙ্গে বিজেপি এখনো পর্যন্ত এমন কোনো পরিস্থিতি তৈরি করতে পারেনি যেটা তৃণমূলের জন্য একটা ত্রাহি ত্রাহি রব পড়ে যায়, এটা এখনো হয়নি। স্বভাবতই প্রধানমন্ত্রী, দলের ক্যাপ্টেন, তিনি আগামীকাল একটা আক্রমণের শুভারম্ভ করবেন আর কি। তারপর সেটা দেখতে হবে যে সেটা 21-এর পুনরাবৃত্তি হয়। 21-এও আমরা দেখেছিলাম যে বিজেপি এবং বিশেষ করে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ তারা সামনের সারিতে থেকে তৃণমূল সরকারকে যেভাবে আক্রমণ শানিয়েছিলেন, তার প্রতিফলন আমরা ভোটের বাক্সে দেখিনি। এবারও বিজেপি চেষ্টা করবে, নিয়ে তো কোনো সন্দেহ নেই, চেষ্টা তো তারা করবেই। তো কি হবে আমরা জানি না, তো দেখা যাক। আপনি বলছেন যে একেবারেই প্রধানমন্ত্রী কাল এই সফরে এসে
শাসক দলের বিরুদ্ধে সেই রকম একটা রব তুলবেন, এবং সেই সঙ্গে চাকরিহারা, আপনি এর মধ্যেই আপনি এই প্রসঙ্গটা রাখলেন যে শিক্ষার বিষয়ে যে দুর্নীতি হয়েছে সেইটা সব থেকে বড় পশ্চিমবঙ্গে। এবার আমার আপনার কাছে যেটা প্রশ্ন থাকবে যে চাকরিহারা শিক্ষক যারা, তারা কিন্তু ইতিমধ্যেই দাবি তুলেছেন যে তারা আগামীকাল যে প্রধানমন্ত্রী সফরে আসছেন, তারা কিছুক্ষণের জন্য হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তারা মুখোমুখি হতে চান, তাদের আবেদন জানাতে চান। এই বিষয়ে আপনি কিভাবে বলবেন? আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারবো না যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কিনা। তার একটা বড় কারণ হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যারা সাক্ষাৎ করেন তাদের ক্ষেত্রে একটা নিরাপত্তার বিধি আছে। এখানে জানতে চাইছি যে মানে এটা কি সম্ভব কালকে? না, অসম্ভব এই কথা আমি বলবো না। আমি একটু ব্যাখ্যা করে বলি যে যারা দেখা করতে যাবেন, ধরা যাক 5 জন, এই 5 জন সম্পর্কে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের গোয়েন্দা রিপোর্ট, ভারত সরকারের গোয়েন্দা রিপোর্ট, এই সব কিছু কিন্তু প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, অর্থাৎ এসপিজি, স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তারা কিন্তু একেবারে তাদের নিখুঁত মানে তাদের কাছে ইনফরমেশন দরকার। কিন্তু এর পরেও যদি প্রধানমন্ত্রী মনে করেন, এবং যেটা মনে করা খুব স্বাভাবিক বলে আমার মনে হচ্ছে, যে যেহেতু নির্বাচন সামনে, প্রধানমন্ত্রী মনে করলে তিনি যদি বলেন যে হ্যাঁ আমি 5 জনের সঙ্গে দেখা করব, এটা কিন্তু সম্ভব। কারণ আপনি বলছেন যেভাবে তৃণমূলকে আগামীকাল উনি সরব থাকবেন তৃণমূলের বিরুদ্ধে, সেই দিক থেকে তো এইটা একটা অনুঘটকের কাজ করবে। এবং আমার মনে হয় যে এই যে প্রধানমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান, এটা হয়তো আজকে বুধবার এটাকে সামনে আনা হয়েছে। আমার ধারণা যে, মানে এটা আমি অনুমান বলছি, আমার কাছে কোনো খবর নয়, আমার অনুমান যে এই বিষয়ে গ্রাউন্ড ওয়ার্ক আগেই হয়েছে, হয়তো আজকে জানানো হলো। মানে তারা মানে দরখাস্ত বা কোনো চ্যানেলে, বিজেপির চ্যানেলে কোথাও না কোথাও পিএমওতে এই বক্তব্যটা তারা পৌঁছে দিয়েছে। এবং বিজেপির তো একটা অংশ এই রাজনীতি মানে এই আন্দোলনের সঙ্গে প্রথম থেকে ছিল, ফলে আন্দোলন যারা করছেন তাদের সঙ্গে বিজেপি নেতৃত্বের একটা যোগাযোগ আছে। এবং আমরা সম্প্রতি একটা জিনিস দেখেছি যে এই আন্দোলনকারীদের মধ্যে একটা বিভাজনও তৈরি হয়েছে। তো ফলে একদল তারা এমনিতে সামগ্রিকভাবে তারা বলার চেষ্টা করছে যে এখানে যেন কোনো রাজনীতিবিদেরা না আসে। কিন্তু আমরা অতীতে সব ইস্যুতেই দেখেছি যে একাংশ সবসময় বেরিয়ে গিয়ে এই মানে ক্ষমতাসীন দলকে আঁকড়ে ধরে এবং তাদেরকে মানে ইয়ে করতে চায়। আবার দলগুলোও কিন্তু এই সুযোগটা চায়। বিজেপি যদি বিজেপি যদি এটা করিয়ে দিতে পারে যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করিয়ে দিল, তাহলে এই ইস্যুটা আরো একটা অন্য মাত্রা পেয়ে যাবে, এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। বঙ্গ রাজনীতি তো ইতিমধ্যেই ভীষণ তোলপাড় হয়ে রয়েছে। আগামীকাল যেহেতু বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, আরো একটা বিষয় নিয়ে অমলদা আপনার কাছে প্রশ্নে আসবো, যে কালকে আমরা জানি যে প্রধানমন্ত্রীর যে সফরসূচি রয়েছে, দিল্লি থেকে তিনি প্রথমে যাবেন বাগডোগরা, সেখান থেকে গ্যাংটক, এবং তারপরে তিনি আলিপুরদুয়ারে আসবেন। সেখানে আলিপুরদুয়ার যে প্যারেড গ্রাউন্ড রয়েছে সেখানে তার কর্মসূচি রয়েছে। এখন দেখা যাচ্ছে যে যে অঞ্চলটা জুড়ে তার এই সফর, যে অঞ্চলটা, সেই অঞ্চলটা খানিকটা বাংলাদেশ লাগোয়া। কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে বেছে বেছে গোটা বঙ্গের এই অঞ্চলটাকেই, বাংলাদেশ লাগোয়া এই অঞ্চলটাকেই কেন উনি বেছে নিলেন প্রধানমন্ত্রী সফরের জন্য? একটা বিষয় মনে রাখা দরকার যে এমনিতে উত্তরবঙ্গে বিজেপির একটু বেশ ভালো, এবং এই যে বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট, যেটা বা বিভিন্ন সময় বলা হয় যে এত % ভোট বিজেপির আছে, এই এত % একটা বড় অংশ উত্তরবঙ্গে আছে। ফলে উত্তরবঙ্গে রাজনৈতিক মাটি চাষ করবেন প্রধানমন্ত্রী, এটা খুব স্বাভাবিক। কিন্তু এর বাইরে যেহেতু অপারেশন সিঁদুরের পর তিনি আসছেন এবং প্রথম বঙ্গ সফরে তিনি আলিপুরদুয়ার বেছে নিয়েছেন, যার ঠিক লাগোয়াই হচ্ছে বাংলাদেশ, কতগুলো সমসাময়িক বিষয় আছে যেখান থেকে মনে করা যায় হয়তো যে এই সফরটা বাছার ক্ষেত্রে হয়তো এই পয়েন্টগুলো গুরুত্ব পেয়ে থাকতে পারে। আর 2 নম্বর হচ্ছে যে প্রধানমন্ত্রী আগামীকাল তার ভাষণে শুধুমাত্র হয়তো শুধু বাংলা পশ্চিমবঙ্গ নিয়েই তিনি সরব থাকবেন তা নয়, হয়তো তিনি বাংলাদেশ সম্পর্কেও নাম না করে হলেও হয়তো কিছু কথা বলবেন। কেন আমি বলি, অপারেশন সিঁদুর যখন শুরু হয়নি এবং তারপরে যখন শুরু হলো এবং পরবর্তী সময় তো যে আলোচনাগুলো পশ্চিমবঙ্গে শোনা গিয়েছে, হয়তো পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে শোনা গিয়ে থাকতে পারে, সেটি হচ্ছে যে অনেকেই বলা বলি করছিলেন যে পাকিস্তান তো আমাদের চেনা শত্রু,
কিন্তু আমাদের এই যে নব্যশত্রু যারা এই শেখ হাসিনার সরকারের পতনের পর একটা ভারত বিরোধী জিগির তুলেছে বাংলাদেশের মাটি থেকে, অথচ তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনা সেখানে রক্ত ঝরিয়েছে, এই ঋণের কথা তারা মনে রাখছে না। তারা ভারতের ক্ষতি চায়। কেউ বলছে কলকাতা দখল করে নেব, কেউ বলছে উত্তর পূর্বের রাজ্য দখল করে নেব, এইটা সেইটা, এই যে নানান কথা বলছে। এবং এইটার সঙ্গে আছে অনুপ্রবেশের সমস্যা। এই মুহূর্তে যেটা আছে যে বিএসএফ তারা প্রায় রোজই পুশব্যাক করছে, অর্থাৎ বাংলাদেশি যারা বেআইনিভাবে আমাদের দেশে আছেন তাদেরকে তারা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এটাকে বলে ঠেলে পাঠিয়ে দেওয়া। অর্থাৎ ভারত সরকার নিশ্চিত হয়েছে যারা ভারতের নাগরিক নয়, এরা বাংলাদেশের নাগরিক, তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বিজেপির একটা বড় ইস্যু, ফলে প্রধানমন্ত্রী এই সূত্রেও বাংলাদেশ প্রসঙ্গ টানতে পারেন। 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে নিরাপত্তাজনিত। নিরাপত্তাজনিত যে একটা তো হচ্ছে যে বাংলাদেশের এই ধরনের হুমকি দেওয়া, কখনো নাম করে কখনো নাম না করে। আরেকটি বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী যেখানে সভা করবেন তার খুব কাছাকাছি জায়গা হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট জেলা। এটা কোচবিহারের গায়ে অবিভক্ত জলপাইগুড়ি, যেটা আগে জলপাইগুড়ি ছিল, তার খুব কাছাকাছি লালমনিরহাট। এখানে একটি বিমানবন্দর আছে, এটার নাম লালমনিরহাট বিমানবন্দর। এই বিমানবন্দরটা হচ্ছে সামরিক বিমানবন্দর, অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর বিমানবন্দর। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তৈরি করেছিল ব্রিটিশ সেনাবাহিনী। তখন এই বিমানবন্দর ব্যবহৃত হয়েছিল। লাস্ট এই বিমানবন্দর ব্যবহৃত হয়েছিল 1971-এ ভারত পাকিস্তান যুদ্ধ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ। সেই সময় পাকিস্তান এয়ারফোর্স এই বিমান ঘাঁটিটা ব্যবহার করে। তারপর থেকে এটা পরিত্যক্ত হয়ে আছে। সম্প্রতি বাংলাদেশ সরকার গত পরশুদিনই বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে তারা এই বিমান ঘাঁটিটাকে রিভাইভ করবেন, অর্থাৎ সেটাকে পুনরায় চালু করবেন, তার জন্য কিছু কাজকর্ম করা হবে। এবং যেটা বিভিন্ন সূত্র থেকেও জানা যাচ্ছে যে এখানে চীনা সরকার তারা কিছু প্রযুক্তি এবং আর্থিক সহায়তা এখানে বাংলাদেশ সরকারকে দিতে চলেছে। এখন এটা ভারতের জন্য নিরাপত্তাজনিত একটা উদ্বেগের বিষয়, এই কারণে যে আমাদের যে চিকেন নেক, যেটাকে আমরা বলি যে একফালি জমি, যেটা কেউ বিদেশি শক্তি দখল নিয়ে নিলে উত্তর পূর্ব ভারতটা আমাদের বাকি ভারত থেকে আলাদা হয়ে যাবে। এই চিকেন নেক থেকে এই লালমনিরহাট বিমানবন্দরটি খুবই কাছে। স্বভাবতই সেখানে যদি বাংলাদেশ এয়ারফোর্স তার এক্সারসাইজ শুরু করে এবং সেটা যদি ফাইনালি চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ আর্মি সেটাকে দখল নিয়ে নেয়, তখন সেটা ডেফিনেটলি ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা বোঝাই যায়। যে কারণে ভারত সরকারও একটা পাল্টা কৌশল নিয়েছে। তারা ত্রিপুরায় কৈলা শহরে আমাদের এরকম একটি সামরিক বিমান ঘাঁটি আছে, যেটা ইউজ হয়নি, অনেকদিন ইউজ হয়নি, সেটাকে ভারত সরকার রিভাইভ করছে। এবং গত পরশুদিন আমাদের বিমান যোগাযোগের মন্ত্রকের লোকেরা তারা ওই বিমান ঘাঁটিটা পরিদর্শন করে এসছে। লালমনিরহাট এবং কৈলা শহর দুটো ক্ষেত্রেই অর্থাৎ সাধারণ যাত্রী যাতায়াতের বিমান চলাচল, সেই সঙ্গে সামরিক বিমান ঘাঁটি হিসেবে ব্যবহার করা। সো এমন একটা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী আসছেন যখন কিন্তু বাংলাদেশকে নিয়েও ভারতের উদ্বেগ আছে। বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী শক্তি, যেমন গতকালই আমরা ওয়ালেও খবর করেছি, সবাই করেছে, যে মুক্তিযুদ্ধের সময় প্রচুর খুন খারাপি, শ্লীলতাহানি, ধর্ষণে অভিযুক্ত একজন ব্যক্তি যিনি ফাঁসির আসামি ছিলেন, তাকে মুক্তি দিয়ে দেওয়া হলো। এখন এরা এসেনশিয়ালি কিন্তু ভারত বিরোধীও শক্তি। বহু ভারত বিরোধী অপরাধী যারা এই মুহূর্তে বাংলাদেশে মুক্ত, জামিনে মুক্ত, কাউকে পুরোপুরি নির্দোষ ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে এই যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে একটা টানাপোড়েনের সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক তৈরির পরও কিন্তু এই প্রথম প্রধানমন্ত্রী এই বাংলাদেশের একেবারে সীমান্তে এলাকায় অনুষ্ঠান করতে আসছেন, সভা করতে আসছেন। কিন্তু অমলদা, আপনার কাছে আমার প্রশ্নটা যেটা, যে বাংলাদেশ তো ভারতের তুলনায় সামরিকভাবে দুর্বল, তাহলে কি ভারতের কোথাও ভয় পাওয়ার কারণ আছে? না, এটা ভয় পাওয়ার বিষয় নয়, কিন্তু কাউকে খাটো চোখে দেখার তো উপায় নেই, এটা সেনাবাহিনী কখনো করেও না। এখানে কনসার্নটা অন্য কারণে, সেটা হচ্ছে বাংলাদেশের যে অবস্থানগত ভৌগোলিক অবস্থান কি করে, অনেক সময় অনেক জায়গার গুরুত্ব বাড়িয়ে দেয়।
যেমন সমস্যা বাড়িয়ে দেয়, গুরুত্বও বাড়িয়ে দেয়। আমরা যেমন এই সীমান্তবর্তী রাজ্য বলে আমাদের অনেক সমস্যা আছে, অনেক ক্রাইম বেশি হয়, নারী শিশু পাচার বেশি হয়, মাদক পাচার বেশি হয়, এগুলো কিন্তু আমরা সীমান্তবর্তী রাজ্য বলেই হয়েছে। বাংলাদেশকে কেন্দ্র করে অনেকগুলি শক্তি বহিঃশক্তি কাজ করে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে চায়না। চায়না তার একটা চিরশত্রুতার সম্পর্ক সে রেখেছে ভারতের ব্যাপারে, যে ভারতকে যে কোনোভাবে সে তার ভারতের ক্ষতি সাধন করার একটা প্রচেষ্টা তার মধ্যে ধারাবাহিকভাবে আমরা দেখেছি। বাংলাদেশের মধ্যে যদি তারা তাদের কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে পারে তাহলে সেটা ভারতের জন্য একটা স্থায়ী উদ্বেগের জায়গা। আবার ইদানিং সম্প্রতি শোনা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও বাংলাদেশকে কেন্দ্র করে তাদের নানা রকম সামরিক প্রচেষ্টা চালাচ্ছে, যে সেখানে তারা কিছু সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। তার মানে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে দুর্বল, বাংলাদেশ সেনাবাহিনী খুব দুর্বল, তাদের যুদ্ধাস্ত্র সেইভাবে নেই, ভারতের মতো দেশের সঙ্গে যুদ্ধ করার কোনো প্রশ্নও তাদের ওঠে না। কিন্তু তাদের মাটি ব্যবহার করে তৃতীয় কোনো বৃহৎ শক্তি ভারতের ক্ষতি সাধন করবে না, এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। স্বভাবতই বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর যদি বাংলাদেশ সরকার ডেভেলপ করায়, যেটা একেবারেই ভারতের সীমান্তের লাগোয়া, স্বভাবতই সেটা নয়াদিল্লির জন্য কিন্তু দুশ্চিন্তা। তাহলে আপনি মোটমাট এটাই বলতে চাইছেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর যে বঙ্গ সফর, সেই সফরের নানান দিক রয়েছে, বিভিন্ন উদ্দেশ্য রয়েছে। মানে আমি বলছি বাংলা এবং বাংলাদেশ দুটোই আছে। এবার প্রধানমন্ত্রী বাংলাদেশ নিয়ে মুখ খুলবেন কিনা আমি তো আগাম বলতে পারবো না, কিন্তু আমি অনুমান করছি, পরিস্থিতির জনিত কারণে আমি অনুমান করছি যে এই প্রান্তে এসে তিনি অপারেশন সিঁদুর নিয়ে বলতে গিয়ে শুধু পাকিস্তানকে আক্রমণ করবেন তা হয়তো নয়, নাম না করে হলেও বাংলাদেশ সম্পর্কে কিছু কথা উনি বলবেন বলে আমার মনে হয়। অনেকগুলি সূত্র জড়িয়ে রয়েছে কালকের সফর ঘিরে। ধন্যবাদ অমলদা আপনাকে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে রাজ্য রাজনীতি, খেলাধুলা এবং বিনোদনের যাবতীয় আপডেট জানতে চোখ রাখুন দ্য ওয়ালের পেজে। দ্য ওয়াল, খবর এখন এখানেই।